আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। So shall I start? আমি তো মাত্র 6জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি আমাকে সহ। আরো কি বাড়বে পার্টিসিপেন্টস? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছেন না? পার্টিসিপেন্টস কি বাড়বে মনে হয়? এরকম থাকে। আচ্ছা, ঠিক আছে। জি, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? জি স্যার, ক্লিয়ার আছে। Very good. So thank you very much and welcome to this session. আমরা এই সেশনে ওরোডেন্টাল মেডিসিন আজকের সেশনের নাম, এবং আই গেস যে আপনারা সবাই কম বেশি প্র্যাকটিস করেন বা কেউ করতে যাবেন, এবং আপনারা প্র্যাকটিস করতে গিয়ে প্রতিদিন যে সমস্ত ওরোডেন্টাল ডিজিজ ফেস করেন, সেসব ডিজিজ কেন হয়, তার প্রকৃতি কিরকম, তার ইন্টেন্সিটি কিরকম, এবং এগুলা হলে যেহেতু আপনারা এগুলা চিকিৎসা করবেন না বা করেন না, সুতরাং কি করতে হবে, কোথায় রেফার করতে হবে, এইসব বিষয়গুলি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। So welcome to this session. Thank you very much for attending this session. However, I was expecting much more participants. So আমার স্লাইডও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না? আমাকে একটু মাঝে মধ্যে আপনারা একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সঙ্গে আছেন। তো আমার স্লাইড কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। তো আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে কাজ করি। আমি কমিউনিটি ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান এবং ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথের ডিন হিসেবে কাজ করছি। আমি আশা করছি যে আজকের এই সেশনের পরে আপনারা very common disease, very common problems in relation to the tooth and mouth, যেটা হচ্ছে দাঁতের ব্যথা, টুথেক, এবং এটার ইনিশিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করা যায় এটা আপনারা বুঝতে পারবেন আফটার ডিসকাশন। এবং খুবই কমন ডিজিজ অফ জিঞ্জিভা, ইনফ্লামেশন অফ জিঞ্জিভা এবং ইনফ্লামেশন অফ পেরিওডন্টাল টিস্যুস, এগুলা কেন হয়, এবং এগুলো কিন্তু ভেরি কমন ডিজিজ। আপনি খুব কমনলি দেখবেন যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মাড়ি ফুলে গেছে, এরকম। সুতরাং
এগুলা কেন হয় এবং এগুলোর কি ম্যানেজমেন্ট সেগুলো সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। At the same time, very common complaints, halitosis, bad breath. এটা কেন হয় এবং এটা কিভাবে ম্যানেজ করব সেই প্ল্যান সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। At the same time, infection of salivary glands. এটা কিভাবে ডায়াগনোসিস করবেন, এটা ম্যানেজমেন্ট কিভাবে হবে এবং কার কাছে রেফার করবেন। এটার নাম হচ্ছে Sialadenitis, ইনফেকশন অফ salivary glands। এইটা সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং যেটা বললাম যে refer to the dentist and other specialist if and when required. যদি প্রয়োজন মনে হয় জেনারেল ডেন্টিস্টের কাছে পাঠাবেন নাকি কোনো স্পেশালিস্ট ডেন্টিস্টের কাছে পাঠাবেন, সেই সম্বন্ধেও আমরা একটা আইডিয়া নিতে পারবো। আচ্ছা, so let us see the toothache and dental caries, যেটা very common complaint, very common features relating to the mouth and tooth. দাঁতে ব্যথা এবং দাঁতে ব্যথার কথা মনে হলেই যেটা মনে প্রশ্ন আসে যে is there any caries, মানে দাঁতে গর্ত, দাঁতে ব্যথা, very common scenario in relation to the dental disease. So what are the causes of this tooth pain or toothache? দাঁতে ব্যথা কেন হয় কম বেশি আপনাদের নিশ্চয়ই একটু আইডিয়া আছে। তারপর let us share some scientific aspect of toothache. যদি কোনো কারণে আপনার দাঁতে ক্যাভিটি হয় এবং সেই ক্যাভিটি যদি আপনি টাইমলি যদি ম্যানেজ না করেন, বিকজ as you know tooth has got 3 layers. একটা হচ্ছে enamel, which is the strongest part of the body, even it is stronger than any bones of the body, and তার নিচের পার্টটাই হচ্ছে dentin and then the pulp cavity. সুতরাং কোনো টুথ থেকে যদি আপনার untreated থাকে, it will definitely cause the pulpitis. It will cause inflammation of the pulp. যখন এই pulp inflammation হবে তখন the patient will feel tremendous pain, অনেক ব্যথা হবে। সুতরাং দাঁত ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে পালপাইটিস, টুথ থেকে কজিং পালপাইটিস। পালপাইটিস হলো তারপরে ধরেন চিকিৎসা হলো না, দ্যাট ক্যান কজ অ্যাবসেস টুথ। তাহলে পাল্প ক্যাভিটির মধ্যে যে পাল্প থাকে, পাল্প কন্টেইনস দি নার্ভ এন্ডিংস এন্ড অলসো দি ব্লাড ভেসেলস, সেখানে তাহলে ইনফেকশন হবে। দ্যাট ইনফেকশন ক্যান কজ abscess of the tooth, bacterial infection inside the center of the tooth, মানে পাল্পে যদি ব্যথা, তাহলে যদি abscess tooth হয় তাহলেও কিন্তু ব্যথা করবে। আবার abscess could be in the supporting tissues of your tooth, what is called the alveolar abscess. tooth supporting structure যদি abscess হয় সেটাকে আবার বলে alveolar abscess. That can also cause pain in the tooth. আচ্ছা, যদি দাঁত ফ্র্যাকচার হয় কোনো কারণে, টুথ ফ্র্যাকচার যদি হয় তাহলে ব্যথা করবে। এবং the fracture, if the fracture can cause the inflammation of the pulp, এমন জায়গায় ফ্র্যাকচার হলো, যদি শুধু এনামেল লেয়ারে ফ্র্যাকচার হয় তাহলে আপনার তাহলে কিন্তু ব্যথা করবে। ফ্র্যাকচার শুড ইনভলভ দি পাল্প। যদি এমন লেভেলে ফ্র্যাকচার হলো যেটা আপনার পাল্পকে টাচ করে ফেললো, দ্যাট ক্যান কজ পেইন। অ্যান্ড যদি কোনো কারণে ধরেন ইফ ইউ হ্যাভ ফিলিং, ওল্ড ফিলিং, একটা পুরনো ফিলিং ছিল দাঁতে এবং সেটা দ্যাট ক্যান কজ পেইন ইভেন কখন যদি সেই পেইন যদি সেই ফিলিং এর পাশ দিয়ে আবার একটা গন্ধ হয় সেটাকে বলে সেকেন্ডারি ক্যারিস। দ্যাট সেকেন্ডারি ক্যারিস ইফ বাই সামহাউ ইট ক্যান টাচ দি পাল্প, দ্যাট ক্যান কজ পেইন। তার মানে হচ্ছে যে কোনো না কোনো ভাবে the thing should reach to the pulp,
should involve the pulp. So repetitive motions such as chewing gum, grinding, and clenching of teeth, which can cause the wear down of your tooth. আপনি continue chewing এর কারণে, grinding এর কারণে আপনার যদি enamel loss হয়, এবং enamel loss হয়ে that can also if it is involve your dentin or pulp, that can cause pain. Infected gums, কোনো কারণে মাড়ি যদি ইনফেক্টেড হয়, ইনফেকশন হয়, আমি যেটাকে আগে বললাম অ্যালভিউলার অ্যাবসেস হতে পারে ইনফেকশনের কারণে, that can cause also pain. Eruption এবং রিমুভাল অফ টুথ, যখন দাঁত ওঠে, teeth coming out from the gums, as you know, whether it is deciduous or the permanent, যেটাই হোক, যখন দাঁত ওঠে তখন কিন্তু it can cause pain, এবং দাঁত ফেলে দেওয়ার পরেও দাঁত ব্যথা হতে পারে. For example, wisdom teeth or even any tooth, extraction of any tooth, you can have toothache. So these are few causes of toothache. So বোঝা গেল যে most of the cause is relating to the pulp. Decay and decay, fracture, whatever, if it is somehow involve your pulp, I mean involve your nerve of the tooth, তাহলে ব্যথা হতে পারে. সুতরাং এই যে ক্যাভিটির প্রতি আমরা খুব জোর দিচ্ছিলাম, যে কোনো তাহলে ব্যথা শুরুই হয় হচ্ছে ক্যাভিটি থেকে, মানে ক্যাভিটি যদি আনট্রিটেড থাকে, if that cavity is untreated and কারণ একবার if it starts, ক্যারিজ যদি শুরু হয় তাহলে কিন্তু এটা কন্টিনিউ ভিতরের দিকে ঢুকতে থাকে, সুতরাং it will definitely cross your dentin and pulp. সুতরাং ক্যাভিটি কাদের হয়, কেমনি করে হয়, সেটা আমরা একটু বলবো. টুথ ডিকে ক্যান হ্যাপেন এনি এজ, যে কোনো বয়সই হতে পারে, তবে বাচ্চাদের খুব বেশি হয়. কেন হয় আপনারা নিজেরই জানেন, বিকজ তারা ঠিকভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে পারে না, এবং তারা খুব ন্যাচারালি সুগারি ফুড বেশি খায়, which contain সুগারি কার্বোহাইড্রেট বেশি খায়, সে কারণে তাদের ক্যারিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে. আমাদের মতো অ্যাডাল্টসদেরও ক্যাভিটি হতে পারে, যদি ধরেন একটা ক্যাভিটি হতে পারে, যেটা আগেই বলছেন সেকেন্ডারি ক্যারিস. ধরেন আপনি 5 বছর 10 বছর আগে আপনার ইউ হ্যাভ এ ফিলিং ইন ইউর টিথ, তার পাশ দিয়ে যদি আবার করতে হয়, দ্যাট ক্যান কজ ইউর সেকেন্ডারি ক্যারিস. এবং অ্যাডাল্টস যাদের গাম রিসিশন হয়, কোনো কারণে মাড়ি নিচের দিকে চলে গেল, এবং আপনারা জানেন যে জিঞ্জিবা সারাউন্ড ইউর নেক অফ দ্য টুথ, তাতে নেককে সারাউন্ড করে থাকে. এটা কোনো কারণে সেই গাম কিন্তু নেকের নিচে চলে আসে. নেকের নিচে যখন চলে আসে, এটা সিমেন্টামকে যখন ক্রস করে, তখন দাঁত হাইপার সেন্সিটিভ হয়ে যায়, এবং that can actually cause accumulation of plaque in the root of the exposed tooth. গাম রিসিশনের কারণে যে রুটটুক এক্সপোজড হয়ে গেল, তার মধ্যে প্ল্যাক খুব সহজেই অ্যাকুমুলেশন হয়, এবং আলটিমেটলি ইফ কোনো কারণে যদি ধরেন প্ল্যাক রিমুভ করা না হয়, তাহলে দ্যাট ক্যান কজ অলসো রুট ক্যাভিটি. সুতরাং যে কোনো বয়সেই যে কারো ক্যাভিটি হতে পারে, বাচ্চাদের বেশি হয় বিকজ তারা ঠিক মতো দাঁত ব্রাশ করতে পারে না বা চায় না, এবং তারা বেশি যেহেতু সুগারি ফুড খায়, ড্রিঙ্কস করে, সেই কারণে. আচ্ছা, আর আমাদেরও হতে পারে সেকেন্ডারি ক্যারিস হয়, এছাড়া রুট ক্যারিস হয়, এমনি নর্মাল ক্যারিস তো হয়. সো in generally, মানে ধরেন সাইন্টিফিক্যালি ক্যারিস ক্লাসিফিকেশন আছে, সেটা আমাদের তো জানার প্রয়োজন হবে না, কিন্তু অ্যাটলিস্ট কোথায় কোথায় ক্যাভিটি হয়, অ্যাকর্ডিং টু দ্য লোকেশনস, আমরা ক্যারিস আপনাদের সামনে যেটা আসবে তাতে কোন পাশে হলো সেটা দেখেও আপনি একটা নাম বুঝতে পারবেন.
আমি যেটা আগে বলেছিলাম যে tooth cavity can affect all layers of the tooth. It can take 3 years for a cavity to form the strong outer layer of the enamel. সুতরাং enamel আগেই বলছিলাম যে this is the hardest part of your body. সুতরাং enamel এ যখন কোনো ক্যারিস শুরু হয় এটা enamel ক্রস করতে it takes 3 years. সুতরাং এর মধ্যে পেশেন্ট একটু হয়তো হাইপার সেনসিটিভ থাকে, কিন্তু কেউ যদি কেয়ার না করে তাহলে কিন্তু it can cause deep caries which can cause pain. So decay cavity caries progresses more quickly in the dentin layer. Enamel এ 3 বছর লাগে enamel ক্রস হইতে, ডেন্টিনে কিন্তু এত সময় লাগে না। এটা দ্রুত ডেন্টিন ক্রস করে and ultimately এটা পাল্প লেয়ারে চলে যায় এবং পাল্প contains tooth nerve endings এবং ব্লাড সাপ্লাইজ। সুতরাং ওইখানে খুব দ্রুত ইনফেকশন হয়ে যায়, পালপাইটিস হয়ে যায়। তো যখন ক্যারিস স্মুথ সারফেসে হবে, দাঁতের এনি স্মুথ সারফেস হবে সেটাকে বলে স্মুথ সারফেস ক্যারিস। This slow growing cavity dissolve your tooth enamel. We can prevent it কারণ এটা খুব সহজে প্রিভেন্ট করা যায়, কারণ যেহেতু অনেক লম্বা সময় লাগে এবং sometimes we can reverse it. কারণ যখন ক্যারিস শুরু হয় it is called demineralization of your enamel. আমরা যদি দ্রুত আবার যদি ধরেন ক্লিন রাখি মুখ, এটা কিন্তু রিমিনারালাইজ হয়ে যায়। সুতরাং we can reverse your smooth surface caries with proper brushing, flossing and dental filling. People in their 20s often develop this form of tooth decay between their teeth. সুতরাং আমরা এটাকে রিভার্স করতে পারি। স্মুথ সারফেস ক্যারিস ক্যান বি রিভার্স যদি আমরা ঠিকমতো ক্লিন রাখি এবং ওরাল হাইজিন মেনটেন করি। আচ্ছা, তারপরে ক্যারিসটা হচ্ছে পিট অ্যান্ড ফিশার ক্যারিস। আপনারা দেখবেন যে মাড়ির দাঁতের আপার সারফেস, টপ সারফেসটাকে বলে অক্লুজাল সারফেস। এই সারফেস এমনিতেই একটু খাঁচকাটা, দেখেন কাটা কাটা ছবি দেখতে পাচ্ছেন। সুতরাং দিস ইজ ভেরি প্রোন টু ক্যারিস। সো এই টপ পার্ট অফ দ্য টুথে খুব সহজেই ক্যারিস হতে পারে এবং এটা ইট স্টার্টস লাইক এ পিট, ছোট ছোট ছবিতে দেখতে পাচ্ছেন। Pit and fissure decay tends to start during the teenage years and progresses quickly. Teenage ধরেন তখন তো এনামেল এত ম্যাচিওর থাকে না, সুতরাং এখানে যদি ঠিক মতো খুব যত্নের সঙ্গে দাঁত ব্রাশ না করা, ক্লিন না করা হয়, it can accumulates plaque accumulation হলে, এবং যদি কোনো কারণে প্ল্যাক যদি 12 ঘন্টা যদি আনটাস্ট থাকে, left untreated, তাহলে কিন্তু it will definitely stick to this crisscross surfaces. Uneven surface যেহেতু আঠালো জিনিস সহজে লেগে থাকবে এবং কোনো কারণে প্রথমবার দাঁত ব্রাশ করার সময় ধরেন কোনো থেকে গেল একটু অংশ, পরের বার যখন দাঁত ব্রাশ করবেন ন্যাচারালি এটা আরো হয়তো ভালো মতো লেগে গেছে। সুতরাং আপনি সেকেন্ড টাইমও আপনি খেয়াল করলেন না। সো উইদিন নেক্সট 24 আওয়ার্স এটা কিন্তু ফার্মেন্টেশন হয়ে যাবে, যে সুগারি ফুড বা যেটা লেগে থাকে ফার্মেন্টেশন হয়ে যাবে, which will again further accumulate bacteria and salivary protein amylase, which can ultimately cause caries. তারপরে রুট সারফেসে এক ধরনের ক্যারিস হয়, স্পেশালি ওল্ডার অ্যাডাল্ট যাদের গাম রিসিডিং হয়। একটু আগে বলছিলাম কোনো কারণে গাম নিচের দিকে সরে গেল, রুট বেরিয়ে গেল এবং ওই রুটের মধ্যে খুব সহজেই plaque accumulation হয়। That plaque accumulation ultimately can cause your root decay or root caries. So you have 3 kinds of caries. একটা হচ্ছে smooth surface, আরেকটা হচ্ছে pit and fissure surface, fissure caries, আরেকটা হচ্ছে root caries বা root decay. So actually how it happens, মেকানিজমটা কি? মেকানিজম আমার মনে হয় আমি ইতিমধ্যে বলেই ফেলেছি।
ধরেন আই এম শিওর আপনারা সবাই খেয়াল করে দেখবেন, আজকে খেয়াল করবেন, বুঝতে পারবেন সকালে ঘুম থেকে ওঠার পরে you will find a kind of biofilm on the surface of your teeth. এটাকে বলে ব্যাকটেরিয়াল প্ল্যাক। সকালবেলা দেখবেন আপনার দাঁতের সারফেসে খুব আঠালো একটা লেয়ার, very thin layer, which is called plaque or biofilm, and it contains salivary protein, your food debris, and bacteria and acid produced by this bacteria. This plaque is very sticky in nature. আপনি ধরেন সকালবেলা দাঁত ব্রাশ করলেন, কিন্তু বাই সামহাউ একদম গামের কাছাকাছি, মেবি আপনি হয়তো ব্যস্ত ছিলেন, খুব কেয়ারফুলি দাঁত ব্রাশ করেননি, কোনো কারণে একদম জাস্ট এজ অফ ইউর ইন দ্য নেক অফ ইউর টিথ একটু এই প্ল্যাক থেকে গেল। This plaque up to 24 hours, it will definitely will be more sticky, and পরের দিন আপনি যখন দাঁত ব্রাশ করলেন তখন এটা কিন্তু এটার জন্য এক্সট্রা এফোর্ট না দিলে দিস প্ল্যাক উইল নট রিমুভ। সুতরাং এই প্ল্যাক যদি এইভাবেই 24 ঘন্টা থেকে যায়, it will start producing again acid and ultimately cause your caries. So bacterial plaque ultimately responsible for producing caries, and bacterial plaque contain bacteria, food debris, and salivary protein, and ultimately acid produced by this bacteria, which cause the demineralization of your enamel and cause caries. So caries হওয়ার জন্যে, এই দাঁতে গর্ত হওয়ার জন্যে, you must have three very important factors, যেগুলোকে বলে প্রাইমারি ফ্যাক্টরস অর এসেনশিয়াল ফ্যাক্টরস। এই তিনটা জিনিস ছাড়া ক্যারিস হবে না। একটা হচ্ছে আপনি মানে হোস্ট, আই মিন ইউর টিথ, আর লাগবে এজেন্ট যা দিয়ে ক্যারিস হয়, এবং আলটিমেটলি এনভায়রনমেন্ট। এই তিনটা জিনিস বলে হোস্ট হচ্ছে আপনার টুথের হচ্ছে টুথ সার্ফেস, আই মিন এনামেল or dentin or cementum exposed to our surface. Agent means cariogenic bacteria. It could be Streptococcus mutans or Lactobacillus. এবং এনভায়রনমেন্ট লাগবে। এনভায়রনমেন্ট মানে হচ্ছে কার্বোহাইড্রেট, খাবার দিতে হবে, ব্যাকটেরিয়াকে খাবার দিতে হবে, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট দিতে হবে, এবং সাথে যেটা লাগবে ইউ নিড টু গিভ টাইম। সবই থাকলেও আপনি এইটা আনট্রিটেড টু অ্যাটলিস্ট 12 আওয়ার্স or 24 আওয়ার্স যদি এগুলা লেগে থাকে তবেই ক্যারিস হবে। সো দ্যাট টাইম ইজ অলসো এ ফ্যাক্টর, and ultimately this will cause your dental caries. So primary factors তাহলে your host মানে your teeth, next হচ্ছে cariogenic bacteria, and third হচ্ছে environment. সুতরাং these are the primary factors or essential factors of producing dental caries. And you have also got few secondary factors which can actually accelerate your caries process. This can be your Sjogren's syndromes. As you know, Sjogren's syndromes is a connective tissue disorders which actually cause dry eyes and dry mouth. Dry mouth actually is responsible for the production of your progression of your dental caries. And this dry mouth can also caused by antidepressant drugs and consuming sugary starchy food, drinks, snacks between meals, family history, and previously radiation therapy যদি থাকে আপনার head neck cancer এর জন্য, which can also cause dental caries, and gum receding. These are the secondary factors. These secondary factors can add some toll to your caries. Okay, so যদি এরকম ক্যারিস হয় তাহলে আপনাদের তো চিকিৎসা করার সুযোগ নাই, কিন্তু জাস্ট লেটস হ্যাভ এ লুক কি কি করা যেতে পারে। যদি খুবই প্রাইমারি হয়, প্রাইমারি ক্যারিস হলে তাহলে ফ্লোরাইড অ্যাপ্লিকেশন হতে পারে,
early যদি হয়, fluoride treatments can repair tooth enamel. Of course, it should be in the developing stage. This process is called remineralization, যেটা আগে বলছিলাম। তারপরে টুথপেস্ট, মাউথওয়াশ, fluoride treatment in the dental clinic এগুলো করা যেতে পারে। Of course, filling is a very commonly used treatment for dental caries. Filling could be of different kinds of fillings. Zinc oxide, usinals, cement দিয়ে হতে পারে, composite resin দিয়ে হতে পারে, light cure composite resin, glass enamel. These are all very modern fillings. আগে আপনারা জানেন অনেকে amalgam filling হতো। Amalgam is a mixture of mercury and silver, যেটা এখন ব্যান্ড, এটা এখন আর হয় না। তারপরে যদি if your caries is untreated, তাহলে আগেই বলছি that can cause your pulpitis, which can need root canal treatment. যদি আপনার ক্যারিজ চিকিৎসা করলেন না, দাঁতে ব্যথা শুরু হলো, তাহলে আপনাকে রুট ক্যানেল করতে হবে। যিনি রুট ক্যানেল করেন, he is a specialist dental doctor, he is endodontist. ইনি এই চিকিৎসাটা করেন। আপনি যখন এরকম বুঝতে পারবেন, আপনি সরাসরি কোনো এন্ডোডন্টিস্টের কাছে রেফার করতে পারেন। এবং সামটাইমস ধরেন কোনো চিকিৎসাই হলো না, তখন হয়তো টুথ এক্সট্রাকশন ছাড়া আর কোনো চিকিৎসা থাকে না। টুথ এক্সট্রাকশনের পরে if you lose somehow you lost your tooth, you can replace your tooth by different device. Dental implant হতে পারে, denture ইত্যাদি। However, তারপরে যেটা করতে হবে, চিকিৎসার পরে যেটা করতে হবে, খুব ভালো মতো ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিতে হবে। ওরাল হাইজিন ইনস্ট্রাকশন আপনারা আপনাদের জানলে খুব ভালো হবে। নিশ্চয়ই আপনারা রোগী পান, অ্যাটলিস্ট ওরাল হাইজিন ইনস্ট্রাকশনটা আপনারা একটু মনে রাখতে পারেন। Proper oral hygiene instruction includes regular brushing and flossing. দাঁত ব্রাশ তো করতেই হবে একদম, ইন পার্টিকুলার আফটার ব্রেকফাস্ট, মর্নিং আফটার ব্রেকফাস্ট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 বার দাঁত ব্রাশ করতে হবে এবং ফ্লসিং করতে হবে। কারণ হচ্ছে, মনে রাখবেন, আপনি যখন দাঁত ব্রাশ করেন, your tooth has got 5 surfaces. আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন দাঁত ব্রাশ করি তখন আমরা 3টা সারফেস ব্রাশ করি। দাঁতের ভিতরের দিকে করি, বাইরের দিকে করি, আর টপে করি। কিন্তু দুই পাশে মেডিয়ালি প্রক্সিমাল 2 সারফেস কিন্তু করি না, in between 2 tooth যে সারফেস। So that surface can only be cleaned by your flossing. So that brush এবং flossing, শুধু দাঁত ব্রাশ করলে হবে না, flossing is also very important. It can get rid of plaque and acids that cause cavities. তারপরে হচ্ছে আপনি ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করতে পারেন। ফ্লসিং তো করবেনই, সেটা আগে বললাম। এবং ডেন্টাল চেকআপের জন্য অ্যাটলিস্ট টুয়াইস ইন এ ইয়ার এইটা আপনারা সাজেস্ট করবেন। দিস আর ফিউ ওরাল হাইজিন ইনস্ট্রাকশনস। তারপরে ভেরি কমন ডিজিজ, ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিস ইজ Gingivitis. পরে চিকিৎসার আগে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ulcerative gingivitis, acute ulcerative gingivitis, necrotizing ulcerative gingivitis. চিকিৎসার আগে এবং পরের ছবিটা দেখতে পাচ্ছেন। It is a kind of periodontal disease. A periodontal disease is any pathological state that involves the periodontium or supporting tissue of the tooth. Periodontal disease, এটাকে periodontitis বলে। এবং periodontitis তখন হয় যখন periodontal tissue মানে supporting structure of your tooth. Supporting structure কি হতে পারে? আমরা তো অ্যাপারেন্টলি এই ছবিতে দেখতে পাচ্ছেন, প্রথমেই চোখে পড়ছে
the structure surrounding your teeth is called gingiva. The pink or red color structure দেখতে পাচ্ছেন এটা হচ্ছে your gingiva. So gingiva is a supporting structure. It is a periodontium. Part periodontium এর একটা structure হচ্ছে gingiva. তারপর হচ্ছে periodontal ligament. Periodontal ligament actually it binds your tooth to the tooth socket. আপনার দাঁতের শেকড়কে দাঁতের রুটকে রুট সকেটের মধ্যে থাকে, সেই সকেটের সঙ্গে বাইন্ড করে হচ্ছে periodontal ligament. তারপর হচ্ছে সিমেন্টাম, জাস্ট আফটার এটা হচ্ছে দাঁতের নেকের পরে যে গাম রিসিশনের কারণে যে নেকের পরে যে স্ট্রাকচার, very hypersensitive part, that is called the cementum. And the alveolar process, যেখানে আপনার টুথ সকেট, যেখানে দাঁত সকেটের মধ্যে যে থাকে এই অ্যালভিওলার প্রসেস, অ্যালভিওলার বোন আপনারা নিশ্চয়ই পড়েছেন, ম্যাক্সিলা ম্যান্ডিবলের আপার অংশটাই হচ্ছে অ্যালভিওলার প্রসেস, যেখানে টুথ সকেট থাকে এবং দাঁত থাকে। আচ্ছা, periodontal disease could be inflammatory periodontal conditions and non-inflammatory হতে পারে। Inflammatory periodontal condition হচ্ছে একটা হতে পারে gingivitis, যদি if you left untreated your gingivitis, it can cause chronic gingivitis. তারপরে acute necrotizing ulcerative gingivitis, আপনারা আগে যে ছবিটা আমি দেখালাম সেটা হচ্ছে acute necrotizing ulcerative gingivitis। তারপরে হচ্ছে gingivitis associated with pregnancy. Pregnancy সময় because of the hormonal change, you could have a gingivitis that is called gingivitis associated with pregnancy, and gingivitis associated with puberty. বয়ঃসন্ধিক কানেও এক ধরনের gingivitis হয়, that is called puberty gingivitis. আরেকটা gingivitis হয় which is associated with vitamin C deficiency, এবং লিউকেমিয়ার কারণেও কিন্তু এক ধরনের gingivitis হয়। So these are a few conditions affecting the gingiva. তাহলে gingivitis মানে inflammation of the gingiva. So আপনারা নিশ্চয়ই it's a very common features, খুবই কমন ডিজিজ বাংলাদেশে। আপনারা আমার ধারণা আপনারা অনেকেই পেয়ে থাকেন এবং পাবেন নিশ্চয়ই, এবং এরপরে আপনারা নিশ্চয়ই করতে পারবেন, বুঝতে পারবেন যে এটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, ইন পার্টিকুলার জিঞ্জিভাইটিসে কিন্তু এই ইনফ্লামেশনে কিন্তু অনেক সাইটোকাইনস involved. Any inflammation actually related to the raise of cytokine secretion হয় সে সময় যে কোনো ইনফ্লামেশনে। ইন পার্টিকুলার gingivitis-এ CRP রিঅ্যাক্টিভ প্রোটিন নামে একটা cytokine রিলিজ হয়, that can cause your pre-eclampsia হতে পারে pregnant women during childbirth, এবং low birth weight baby হতে পারে because of this rise of CRP reactive protein. সুতরাং প্রেগন্যান্সিতে জিঞ্জিভাইটিসকে কিন্তু আপনাকে অবশ্যই নোটিস করতে হবে, and that should be kept in mind, এবং এটা একটা খুব খারাপ কনসিকুয়েন্সেস হতে পারে। সুতরাং খুব দ্রুতই, যদিও প্রেগন্যান্সিতে ওষুধ লিখতে আমরা খুব চিন্তা করি, কিন্তু এই জিঞ্জিভাইটিস ট্রিটমেন্ট কিন্তু ওষুধ ছাড়াও সম্ভব। সুতরাং এটা খুব সিরিয়াসলি আপনারা একটু নজরে রাখবেন, প্রেগন্যান্সি রিলেটেড জিঞ্জিভাইটিস। তারপরে কন্ডিশন এফেক্টিং দি পেরিডন্টিয়াম, একটা হলো জিঞ্জিভা, যেটা মানে দিস আর দি স্ট্রাকচারস অফ পেরিডন্টিয়াম, একটা হচ্ছে জিঞ্জিভা আর একটা হচ্ছে পেরিডন্টিয়াম। পেরিডন্টাল লিগামেন্ট, যদি পেরিডন্টাল লিগামেন্টে যদি ইনফ্লামেশন হয় তাকে বলে পেরিডন্টাইটিস। আপনার কোনো
জিঞ্জিভাইটিস আপনি চিকিৎসা করলেন না, gingivitis চিকিৎসা না করলে ওই ইনফ্লামেশন উইল cross your gingiva and it will reach to the periodontal ligament and which will cause periodontitis. তাহলে gingivitis চিকিৎসা করতে হবে টাইমলি, তা না হলে কিন্তু periodontitis হবে. Periodontitis inflammation in the periodontal ligament which is really dangerous. Periodontal ligament inflammation হলে আপনার দাঁত লুজ হয়ে যেতে পারে, নড়তে পারে, and even you can lose it too. আচ্ছা, তারপরে periodontitis associated with occlusal trauma. কোনো কারণে যদি দাঁতে ট্রমা হয় occlusal, of course it will ultimately reach or it might turn your periodontal ligament. Periodontal ligament ছিঁড়ে যেতে পারে, and of course তাহলে periodontitis হবে, and juvenile periodontitis. So these are few conditions affecting your periodontium. Among these are all inflammatory periodontal condition. আচ্ছা, কিছু নন ইনফ্লামেটরি periodontal condition আছে যেগুলা আপনার জিঞ্জিভাকে এফেক্ট করতে পারে, যেমন ড্রাগ কজিং periodontal enlargement. আপনারা নিশ্চয়ই প্র্যাকটিসে করেন. Phenytoin is a very common drug for epilepsy or সুতরাং এই phenytoin induced periodontal enlargement হতে পারে. এটা কিন্তু নন ইনফ্লামেটরি periodontal. আপনি যদি এই ড্রাগ স্টপ করেন তখন আবার এই এনলার্জমেন্ট অটোমেটিক্যালি স্টপ হয়ে যেতে পারে. আবার হিউজ এনলার্জ যদি হয় তখন আপনার জিঞ্জিভিওপ্লাস্টি করা লাগতে পারে আর কি। এবং জিঞ্জিভা এনলার্জ হতে হতে একদম দাঁতের ইভেন এনামেল সারফেস ঢেকে যায় সামটাইমস, তখন জিঞ্জিভিওপ্লাস্টি করা লাগতে পারে। ফ্যামিলিয়াল হেরিডিটারি জিঞ্জিভাল এনলার্জমেন্ট হতে পারে এবং ডিসকমেটিভ gingivitis. These are all non-inflammatory periodontal condition. ডিসকমেটিভ হতে পারে ধরেন লাইকেন প্লানাসের কারণে আপনার দেখবেন জিঞ্জিভার মধ্যে ছোট ছোট gingiva epithelial lining of gingiva is wearing out. সেটাই হচ্ছে ডিসকমেটিভ gingivitis. এটা লাইকেন প্লানাসে very, এবং যদি ওরাল হাইজিন থেকে মেইনটেইন না করে তাহলে হতে পারে। এবং কন্ডিশন এফেক্টিং দ্য periodontium নন ইনফ্লামেটরি gingival recession, এটা আমরা এতক্ষণ বলেছি। এবং যদি কোনো কারণে periodontium atrophy হয়ে যায়, periodontal atrophy because of aging এর কারণে periodontal atrophy. So these are the conditions relating to the non-inflammatory, মানে এগুলা কোনো ইনফ্লামেশনের সঙ্গে রিলেশন নাই, রিলেটেড না। আচ্ছা, ইতিমধ্যে আমরা জেনেই ফেলেছি gingivitis কি জিনিস, the inflammation of the gums, এবং কেন হতে পারে সেটাও আমরা বলেছি যে যদি কোনো কারণে ওই যে প্ল্যাগ জমে জিঞ্জিভার এজ অফ দ্য জিঞ্জিভা, এবং সেটা যদি কোনো কারণে আনট্রিটেড থাকে, এবং দ্যাট ক্যান কজ ইউর gingivitis, and it can cause injury to the soft tissue and bone supporting যদি এই জিঞ্জিভা যদি আনট্রিটেড থাকে, আগেই বললাম, that can cause the periodontium, মানে জিঞ্জিভার থেকে তখন এটা দাঁত এবং জিঞ্জিভার মাঝখানে পকেটের মতো স্পেস তৈরি করে, এবং that space can leads to the inflammation of the periodontium, and you can even eventually you can lose your tooth. সুতরাং this is a very unfortunate situation. You need to be very take care of this situation. আচ্ছা, জিঞ্জিভার জন্য কিছু রিস্ক ফ্যাক্টরস আছে that has to be avoided. যেমন স্মোকিং এবং চুইং টোবাকো যারা করে তাদের gingivitis খুব দ্রুতই হয়। ডায়াবেটিসের কারণে হতে পারে gingivitis. Recently, this gingivitis or gum disease is considered as the 5th classical complication of diabetes mellitus. Diabetes mellitus এর ক্লাসিক্যাল কমপ্লিকেশন আপনারা নিশ্চয়ই জানেন, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, তারপরে স্ট্রোক, kidney disease, and with this gum disease is also considered as the classical complication of this gingivitis, and it is considered as the two-way disease. If your gingivitis is
somehow increased, your blood sugar may also rise, and vice versa. Consuming certain medications, oral contraceptives, steroids, anticonvulsant drugs, and calcium channel blockers, chemotherapy. This can also raise up your chance of your gingivitis. And if you have dental appliance that actually does not fit to your mouth properly, that can also cause gingivitis. আপনি অনেক সময় ডেঞ্চার পরে নকল দাঁত অনেকের পড়তে হয়, যদিও আজকাল অনেক আধুনিক চিকিৎসা আছে, বাট স্টিল যারা পড়ে এবং সেটা যদি পুরলি ফিট হয় তাহলে কিন্তু ইউ হ্যাভ এ চান্স অফ জিঞ্জিভাইটিস। সুতরাং জিঞ্জিভাইটিস নিয়ে কেউ এলে আপনার দিস থিংস ইউ ক্যান বি চেক। যদি মুখে ব্রোকেন ফিলিংস থাকে, দ্যাট ক্যান অলসো কজ ইউর আনহেলদি ওরাল হাইজিন খারাপ হতে পারে, দ্যাট ক্যান কজ জিঞ্জিভাইটিস। প্রেগনেন্সির কারণে জিঞ্জিভাইটিস হতে পারে, দিস অলসো রিস্ক ফ্যাক্টরস, আগেই বললাম, and compromised immunity because of your HIV infections. So these are few risk factors for gingivitis. Gingivitis কি কেমন হতে পারে, কি ফিচার নিয়ে আসতে পারে আপনারা ছবিতে দেখছেন। জিঞ্জিভাটা রেড হতে পারে, অফকোর্স স্ট্যান্ডার্ড ব্যথা হবে, ফুলা থাকবে, ফুলে যেতে পারে, এবং ইট উইল ব্লিড ইজিলি। আর টাচ করলেই, যদি অ্যাকিউট হয়, টাচ করলেই সেখানে রক্ত আসবে। আপনারা জিজ্ঞেস করতে পারেন ব্রাশ করার সময়, ফ্লস করার সময় রক্ত আসে কিনা, তাহলে এটা অ্যাকিউট জিঞ্জিভাইটিস হতে পারে। যদি জিঞ্জিভাইটিস থাকে, আপনার টুথ কিন্তু সকেট থেকে উঠে আসতে পারে। চান্স ইন হাউ ইউড টিথ ফিট টুগেদার when you bite, ম্যালাক্লুশন হতে পারে। কারণ যদি জিঞ্জিভাইটিস ক্রনিক হয়, আপনি বাইট যখন দিবেন, আগে যেরকম কামড় দিতে পারতেন, আপনার যদি ইফ ইউ হ্যাভ এ লং স্ট্যান্ডিং ক্রনিক জিঞ্জিভাইটিস, আপনি আপনার অক্লুশন নাও মিলতে পারে, আপনি আগের মতো আর বাইট করতে নাও পারেন। দিস ইজ অলসো এ ভেরি unfortunate feature of gingivitis. Pass between teeth and gums. Teeth and gums, a pocket, periodontal pocket will create. যদি আপনার gingivitis untreated থাকে, that pocket can accumulate pus, and pain হবে, of course, কিছু চিবানোর সময় ব্যথা হতে পারে। দাঁত সেন্সিটিভ হবে, বিকজ জিঞ্জিভাল অ্যাটাচমেন্ট আর থাকে না পকেটের কারণে, এবং দ্যাট উইল এক্সপোজ ইউর সিমেন্টাম, যেটা আগে বললাম, আপনার নেক থেকে যখন মাড়ি আলাদা হয়ে যায়, তখন it will expose your cementum, which is the most sensitive part of it. তাহলে সিমেন্টাম এক্সপোজ হলে দাঁত, তাহলে জিঞ্জিভার কারণে, জিঞ্জিভাইটিসের কারণে আপনার কিন্তু সেন্সিটিভ টিথ হতে পারে। পার্শিয়াল ডেঞ্চার, নকল দাঁত যেটা পড়া হতো, সেটা আগের মতো ফিট নাও হতে পারে, এবং আলটিমেটলি ইট উইল কজ ফাউল স্পেলিং, ব্যাড ব্রেথ। সো দিস আর ফিউ ফিচার্স অফ দ্য gingivitis. কিভাবে চিকিৎসা করবেন? চিকিৎসা তো আপনি করবেন না, তারপরেও একটা আইডিয়া থাকতে পারে, ডিপ ক্লিনিং অফ ইউর টিথ, খুব ভালো করে ক্লিন করতে হবে। আলটিমেটলি ইউ শুড রেফার টু এ ডেন্টিস্ট, ইউ উইল জাস্ট ক্লিন ইউর টিথ, very deep cleaning, and antibiotic medication দিতে পারে, এবং sometimes it needs surgery, flap surgery লাগে, এবং you need to stop your smoking, and you need to control your diabetes. These are a few treatments. Medication কি লাগবে সেটা dental surgeon, antibiotic mouthwash আছে, antiseptic chips আছে, which can be inserted into the gingiva. Oral antibiotics আগে বললাম। সার্জারি কথা আগে বলছি, ফ্ল্যাপ সার্জারি, যদি কোনো কারণে জিঞ্জিভা অনেক নিচে চলে আসে, রুট এক্সপোজড হয়ে যায়, that exposed root can also be covered by the gingiva. আপনি জিঞ্জিভা গ্রাফটিং করতে পারেন, বোন গ্রাফট করা যেতে পারে যদি বোন লস হয়ে যায়। alveolar bone can be lost by your chronic gingivitis,
সেটা আপনি বোন গ্রাফট করতে পারেন। So these are the few treatments of gingivitis. কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন আগে বলেছি, Center for Disease Control and Prevention and the National Institute of Dental and Craniofacial Research of US report that gingivitis associated with increased risk of diabetes, যেটা আগে বললাম. It is considered as the two-way disease, heart attack ultimately, and stroke and lung disease. These are all the classical complications of diabetes also. It also increases the risk of a woman giving birth to a premature or low birth weight infant, যেটা আগেই বললাম, and it is because of the rise of your cytokine CRP. সুতরাং gingivitis related to the pregnancy that has to be treated very carefully, and it should given you should give preference, priority basis এটা চিকিৎসা করতে হবে। আচ্ছা, halitosis, again a very important issues relating to the oral health. Bad breath, আপনারা খেয়াল করবেন, আপনাদের কাছে এই ধরনের রোগী আসতে পারে, তখন কি কারণে হতে পারে? সার্টিন খাবারের কারণে হতে পারে, যেমন ধরেন garlic, onions, any food absorbed into the bloodstream until bad oral hygiene থাকে, tobacco products, smoking causes unpleasant odor in the mouth, তারপরে poor oral hygiene, যেটা আগে বললাম, which is a very common cause of halitosis, poor oral hygiene. Especially gingivitis, untreated gingivitis and periodontal disease, এটা খুব সিরিয়াসলি ব্যাড ব্রেথের জন্য দায়ী। প্রপারলি ব্রাশিং না করলে হতে পারে, ফ্লস করা হলো না ইন বিটুইন টু টিথ, যদি ফুড কোনো কারণে জমে থাকে, which will ferment within 24 hours and it will cause serious halitosis. Improper cleaning of your denture, ধরেন কেউ নকল দাঁত পড়ে, সেটা ক্লিন করে নেই, সেটার কারণে halitosis হতে পারে। টাং যদি ঠিকমতো ক্লিন না করা হয়, that can also cause halitosis. And of course periodontal disease, যদি আপনার যেটা এতক্ষণ বলছিলাম, জিঞ্জিভা যদি আনট্রিটেড থাকে, which can cause periodontitis, loosening of your periodontal tissues, জিঞ্জিভা লুজ হয়ে যাবে, নেক থেকে বাড়ি বসে যাবে, সেখানে পকেট হবে, which will again cause pus formation and other things, and of course বুঝতেই পারবেন গন্ধ তো হতেই পারে। ড্রাই মাউথের কারণে হতে পারে, জেরাস্টোমিয়া is a condition of dry mouth, এটার কারণে কিন্তু ড্রাই মাউথ আবার অন্য অনেক কারণে হতে পারে, ড্রাগের কারণে হতে পারে, জগরেল সিনড্রোমের কারণে হতে পারে, সেগুলো আপনাকে নোটিসে আনতে হবে, নজরে আনতে হবে। কিছু মেডিকেশনের জন্য আপনার halitosis হতে পারে, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। এবং ডিজিজ লাইক ক্যান্সার, তারপরে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের কারণে হতে পারে, লিভার ফেলিওরের কারণে হতে পারে। These are few causes of halitosis. halitosis তো এমনি আপনি স্পেল নিয়েই বোঝা যায় যে মুখে গন্ধ আসছে রোগীর মুখ থেকে, এটা তো নিজেরাই ডায়াগনোসিস এমনিতে করা যায়। এছাড়াও হেলিমিটার নামে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে করা যায়, গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে করা যায় ডায়াগনোসিস। And treatment হচ্ছে best method to reduce halitosis is good oral hygiene. Oral hygiene maintain করলেই আপনি halitosis চিকিৎসা অর্ধেক হয়ে যায়। আর যদি আপনি দেখেন যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য হচ্ছে, ক্যান্সারের জন্য হচ্ছে, বা অন্য কোনো ড্রাগের জন্য হচ্ছে, that has to be noticed carefully, তাহলে আপনার চিকিৎসা হয়ে যাবে। অফকোর্স ওরাল হাইজিন মেনটেন করার জন্য কি করতে হবে সেটা তো আমরা জানি, ব্রাশ করতে হবে রেগুলারলি ঠিক মতো, ফ্লস করতে হবে অবশ্যই, ডেঞ্চার নকল দাঁত পড়া থাকলে দ্যাট হ্যাজ টু বি ক্লিন প্রপারলি, এবং টাং ব্রাশ করতে হবে। টাং ব্রাশ, কারণ টাং ক্যান অলসো কজ ইউর accumulation of some bacteria and food debris which can cause halitosis.
and dry mouth যদি থাকে that has to be treated. কেন ড্রাই মাউথ হচ্ছে সেটা ট্রিট করতে হবে, এবং ডায়েটের কারণে যদি হয় আপনি বোঝেন তাহলে দ্যাট ডায়েট হ্যাজ টু বি অ্যাভয়েডেড, এটা আপনাকে দেখতে হবে। আর ওকে, and finally sialadenitis. Sialadenitis হচ্ছে আপনারা জানেন we have salivary glands. Major salivary glands হচ্ছে parotid glands, which is located just beneath the external auditory meatus and behind your ramus of your mandible. দেখতে পাচ্ছেন কানের ঠিক external auditory meatus এর ঠিক নিচে এবং ramus-এর পেছনে the largest gland, salivary glands এর মধ্যে সবচেয়ে বড় গ্ল্যান্ড এটা। আরেকটা গ্ল্যান্ড আছে দেখেন, এটা হচ্ছে just beneath the body of your mandible. It has a submandibular gland, and just beneath the your tongue. It is in the floor of the mouth, and just beneath of your tongue, lingula ke bole tongue. So sublingual gland. So tinta major salivary glands. দেখতে পাচ্ছেন এই salivary glands actually secrete saliva, drain saliva in your mouth by some duct. These are called salivary duct. এই দেখতে পাচ্ছেন একটা duct. The duct from parotid gland is called the Wharton's duct. তারপরে এটা হচ্ছে Stenson's duct. তারপরে এই অসংখ্য ছোট 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 duct দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে duct of Rivinus. So এই ডাক্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, that can cause infection of your salivary gland. এই ডাক্ট যদি ব্লকেজ হয়ে যায়, it could be because of salivary স্টোনের কারণে হতে পারে, অথবা it can be of any bacterial infection or viral infection. এইসব কারণে your duct can block or close. যদি ডাক্ট বন্ধ হয়ে যায়, saliva secretion naturally মুখে বন্ধ হয়ে যাবে, saliva secretion হবে না মুখে, হবে না, it will cause dry mouth, and dry mouth can cause many things, and ultimately যখন এই ডাক্ট বন্ধ হয়ে যাবে, it will definitely cause infection of your gland. যে গ্ল্যান্ডের ডাক্ট বন্ধ হবে সেই গ্ল্যান্ডে ইনফেকশন হতে পারে। সুতরাং infection of your salivary gland is called sialadenitis. যদি ইনফেকশন হয় তাহলে আপনার কাছে এইসব রোগী আসতে পারে, এইসব জায়গায় পেইন নিয়ে আসবে, in the cheek, in the submandibular region, sublingual region, এইসব জায়গায় একদম টেন্ডার পেইন, সোয়েলিং ইত্যাদি নিয়ে আসতে পারে। It could be acute or could be chronic. যদি অ্যাকিউট হয় বুঝতেই পারেন খুব ব্যথা নিয়ে আসবে, সিভিয়ার পেইন, the region of your glands, যে রিজিয়নে হবে বুঝে নেবেন যে সেই রিজিয়নে গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে। ক্রনিক যদি হয় তাহলে ক্রনিক আবার টাইপস আছে, ক্রনিক রিকারেন্ট sialadenitis, obstructive sialadenitis, and autoimmune sialadenitis. বুঝতেই পারছেন নামের সঙ্গে বোঝা যাচ্ছে কোন কোন ধরনের হতে পারে, ছবি দেখতে পাচ্ছেন। আগে বলেছিলাম যে এটা ইনফেকশনের কারণে the most common causes of acute salivary gland infections are bacterial infection, especially by Staphylococcus aureus, Biogens viridis, and hemophilus influenza কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, and blockage due to salivary stone. এই গ্ল্যান্ড এগুলো আমি আগে বলেছি আপনাদেরকে। সো ম্যালিগনেন্সি কারণে হতে পারে, অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, Sjogren syndrome, and idiopathic. সো এইসব কারণে হতে পারে, এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর যেসব কারণ এগুলা এই কন্ডিশনকে অ্যাগ্রিভেট করতে পারে, বাড়াতে পারে, ত্বরান্বিত করতে পারে, সেগুলা
লিথিয়াসিস স্টোন যদি থাকে, যদি কোনো কারণে salivary flow যদি কমে যায়, it could be because of dehydration এর কারণে হতে পারে, dehydration নানা কারণে হতে পারে, ডায়রিয়ার কারণে হতে পারে, and it could be again it could be because of some drugs, কোনো ওষুধের কারণে ডিহাইড্রেশন হতে পারে, এবং পুয়ার ওরাল হাইজিন যদি হয় তাহলেও this could be the predisposing factors of sialadenitis. তাহলে কি কি ফিচার নিয়ে আসবে? ডিসপ্লেজিয়া হবে, পেইন হবে, কিছু সোয়েলিং করতে খুব অসুবিধা হবে। মোস্ট কমনলি হচ্ছে ব্যথা হবে এবং কিছু গিলতে অসুবিধা হবে, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ইউজুয়ালি ইউনিলেটারাল হয়, সাধারণত যে কোনো এক সাইডে হয়। ফেসিয়াল সোয়েলিং, মুখ একদিকে ফুলে যেতে পারে এবং রিকারেন্ট পেইন থেকে পেইন হতে পারে। এবং দেখতে কেমন হবে? অফকোর্স লাল হবে, জ্বর হবে, পাইরেক্সিয়া হবে, লিম্ফ নোড ফুলে যাবে, ইরেথেমা হবে। Infection may result in a purulent ditches, pus ditches হতে পারে from the duct থেকে saliva আসার পরিবর্তে purulent ditches পাসের মতো আসতে পারে, alongside any additional symptoms from any potential abscess formation হতে পারে। ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। These are the features, খেয়াল করে আপনারা দেখবেন। আচ্ছা, ইনভেস্টিগেশন করলে যদি আপনারা ব্লাড ফিল্ম দেখেন তাহলে অফকোর্স ইনফরমেশনের চেঞ্জ দেখবেন। এখানে সিআরপি বেড়ে যেতে পারে, দেখবেন। পাস সোয়াব যদি নেন তাহলে আপনারা কালচার করলে দেখতে পারবেন আর কি ইনভলভ আছে। These are the investigations. Even if there is suspicions of malignant disease, a fine needle aspiration cytology perform করা যেতে পারে। Image ultrasound scan will definitely আপনি solid mass আছে কিনা, স্টোন আছে কিনা ভিতরে, এটা ইমেজিং আর আল্ট্রাসাউন্ডে বোঝা যেতে পারে। সিটি স্ক্যান করা যেতে পারে যদি কোনো আপনার স্পেস অ্যাবসেস, কোনো স্পেস যদি ইনভলভ হয়ে যায়, স্পেস ইনফেকশন হলে সিটি স্ক্যানও সেটা। আসলে একিউট কন্ডিশনে আপনি এগুলা করার হয়তো তেমন সুযোগই পাবেন না, বিকজ ইমার্জেন্সি উই নিড টু ড্রেইন দি পাস। হাউএভার তো ডায়াগনোসিস আপনি করে ফেলবেন, করার পরে আপনি may present with the history of recurrent surgical intervention, একটু দেখে নিন। ডায়াগনোসিস হওয়ার পরে তারপরে এগুলা আলটিমেটলি আমাদের বলা হয়ে গেছে, তারপরে ম্যানেজমেন্ট কিভাবে করব। Most patients are managed conservatively with hydration and analgesia, কারণ তখন ডিহাইড্রেশন থাকে, সুতরাং হাইড্রেশন দিতে হবে। ব্যথার জন্য তো অফকোর্স ব্যথা দিতে হবে, ব্যথার ওষুধ দিতে হবে, অ্যানালজেসিক দিবেন, নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস। প্যারাসিটামলে আসলে কাজ হয় না। Artificial saliva can also be used in case where saliva production is impaired. Antibiotic দিতে হবে একদম সাথে সাথে, তাহলে একটু আরাম পাওয়া যেতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে, যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি ভালো না হয় তাহলে আপনাকে সার্জিক্যালি ইউ ক্যান check the condition. If the infection does not begin to respond to hydration or IV antibiotics after 48 hours and any cases of abscess formation, surgical incision and drainage of the pus is the ultimate choice actually. যদি 48 hours এ কনজারভেটিভ চিকিৎসা যদি আপনার সেরকম রেসপন্ড না করে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব, আমি আগেই বললাম যে it is an emergency because it can actually obstruct your respiration, it will press your respiratory tract. সুতরাং you might have you do not have that much time to go
through all this conservative procedure. যদি pus formation হয়, যদি আপনি symptom বোঝেন, তাহলে you can certainly you can keep incision and drainage pus from the lesion. If salivary stones are blocking the glands and contributing in the infection, the glands should be removed so the infection does not occur. One minimally invasive method of salivary stone removal is called sialadenitis. Sialadenitis দিয়ে যদি সম্ভব হয় stone বের করা সম্ভব হবে। This technique can be used to manage small stones. যদি ছোট স্টোন থাকে তাহলেই এটা সাইলোএন্ডোস্কোপিতে বের করা যায়, আর তা না হলে একদম removal of the gland. For larger stones, the doctor may need to use a more invasive open surgery procedure. In most cases, surgery can preserve the salivary gland. So the open করা যায় তাহলে আপনি gland হয়তো রাখার চেষ্টা করা যেতে পারে। So with this, thank you very much for attending this session. আপনারা আছেন তো নাকি ঘুমায় পড়ছেন? হ্যাঁ আছি স্যার। Thank you very much. যদি কোনো কাজে লাগে একটু তাহলে হ্যাঁ অনেক কিছু জানা গেছে। থ্যাংক ইউ স্যার, ভালো ছিল। না আমি শেষ করে ফেলছি। আমার মনে হয় যে আমি লেকচারটা আপনাদের সঙ্গে শেয়ার করব মেইলে। হ্যাঁ স্যার শেয়ার করলে ভালো হয় স্যার। হ্যাঁ শেয়ার করব, আমি মেইলে দিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনারা ইনশাআল্লাহ বা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন আশা করছি। আপনারা সবাই প্র্যাকটিস করেন তো না? জি স্যার, মোটামুটি কম বেশি সবাই। আপনারা একটু যদি চেহারা দেখতে পারতাম ভালো লাগতো। দেখা যাবে? দাঁড়ান, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনি হচ্ছেন রিফাত নাকি? আমি দিবাকর বলবো। ও আচ্ছা দিবাকর, জি জি দিবাকর। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোথায় আছেন? আমি চিটাগাং পটিয়া ডায়াবেটিক হাসপাতালে আছি স্যার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তাহলে তো আপনি আমাদের সিস্টার কনসার্ন হসপিটালে আছেন। জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আর কে আছেন একটু দেখি? রিফাত আছে স্যার। দেখতে পাচ্ছি না। আপনার ছবি তো দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা তাই না? আমি খুব একটু বেশি বুঝি না, দাঁড়ান চেষ্টা করছি। আপনারা আজকে প্র্যাকটিস তো করতে পারেন না? না স্যার, আজকে তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনারা প্র্যাকটিস করেন আজকে, তাহলে রেস্ট করেন। আমি আমার লেকচারটা শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। যে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।